আমরা পূর্বের আলোচনা যদি একটু করি, লিকুইডিটি রেশিওর ক্ষেত্রে আমরা কারেন্ট রেশিও শিখছিলাম। কারেন্ট রেশিওর ফর্মুলাটা কী ছিল? কারেন্ট রেশিওর ফর্মুলা ছিল কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কি কারেন্ট লায়াবিলিটি। তারপরে আমাদের শিখছিলাম কি অ্যাসিড টেস্ট রেশিওর ক্ষেত্রে কি আমরা কি করেছিলাম? অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিওর ক্ষেত্রে এই কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি থাকবে, কিন্তু এখানে বাড়তি কি হবে? এইখান থেকে আমাদের দুইটা জিনিস বাদ যাবে, ইনভেন্টরি আর কি একটা প্রিপেইড এক্সপেন্স, আর কারেন্ট লায়াবিলিটি থেকে বাদ যাবে ব্যাংক ওভারড্রাফট বাদ যাবে। এখন এই দুইটা সূত্র শিখছি। এছাড়া শিখেছি আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল বা নেট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কি ওই কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। আর যদি গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল বলে তাহলে কি হবে? শুধুমাত্র কারেন্ট অ্যাসেট। এইটা শিখেছিলাম। এছাড়া আর কি শিখেছিলাম? সূত্রে যদি টু থাকে, হাইফেন থাকে, তাহলে প্রথম অংশ উপরে, পরবর্তী অংশ নিচে। যেমন এইখানে দেখে একটা সূত্র আছে, ডেট হাইফেন ইকুইটি রেশিও। হাইফেন থাকলে আমরা সূত্র আলাদাভাবে মুখস্থ না করলেও হবে, ডেট উপরে ইকুইটি নিচে। বা টু থাকলে, অন থাকলে তখন কি প্রথম অংশ উপরে, দ্বিতীয় অংশ নিচে। এইভাবে আমরা এই টেকনিকের সূত্রগুলো আর কি শিখছিলাম। এই দুইটা টাইপ আলোচনা করছিলাম আর 4 নম্বর অঙ্কটা শুরু করছিলাম। তো আজকে আবার এই 5 নম্বর অঙ্কটা দেখি কি বলা আছে। এছাড়াও আমি আরও কিছু আলোচনা করব, আগে পূর্বের আলোচনা আলোকে অঙ্কগুলো শেষ করি। এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, ক্যাপিটাল, লায়াবিলিটি আর অ্যাসেট এগুলো দেওয়া আছে। ক্যাপিটালের সাইডে কী কী দেওয়া আছে দেখি, পেইড আপ ক্যাপিটাল, রিজার্ভ সারপ্লাস। এই দুইটা হচ্ছে মালিকানা সত্তা, পেইড আপ ক্যাপিটাল, রিজার্ভ সারপ্লাস। পেইড আপ ক্যাপিটাল বা রিজার্ভ সারপ্লাস ছাড়া মালিকানা সত্তা আর কী কী থাকতে পারে? শেয়ার ক্যাপিটাল, বিভিন্ন প্রকার ফান্ড, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা রিটার্ন আর্নিং। এগুলো সাধারণত প্রোপাইটরি ফান্ড, শেয়ার হোল্ডার ইকুইটি ফান্ড বা ওনার্স ইকুইটি ফান্ড নামে হতে পারে। এগুলো আমাদের অনেক সূত্রে লাগবে। বন্ড লং টার্ম, এটা লং টার্ম লায়াবিলিটি। আর দুইটা আছে কি কারেন্ট লায়াবিলিটি, ব্যাংক ওভারড্রাফট, সানড্রি অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাসেট পাশে দেখি ফিক্সড অ্যাসেট দেয়াই আছে একটা, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট শর্ট টার্ম মানে কারেন্ট অ্যাসেট, ক্যাশ হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাই ইনভেস্টমেন্ট শর্ট টার্ম হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে আমরা এখানে ফিক্সড অ্যাসেট পেলাম একটা আর কারেন্ট অ্যাসেট পেলাম কয়টা? 4টা। এই তথ্যের আলোকে নিচে কি বলা আছে? অ্যানুয়াল সেলস, গ্রোস প্রফিট। এইখান থেকে কিন্তু আমরা কিছু তথ্য অ্যানালাইসিস করতে পারি। সেলস এবং গ্রোস প্রফিট থেকে কি তথ্য অ্যানালাইসিস করতে পারি? আমরা কিন্তু গতদিন শিখছিলাম সেলস লেস কস্ট অফ গুড সোল্ড। সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড বাদ দিলে আসে গ্রোস প্রফিট। দেখো এই অঙ্কে আমাদের সেলস দেওয়া আছে 74,40,000 আর গ্রোস প্রফিট দেওয়া আছে 7,44,000। এই দুইটা ভ্যালু দেওয়া আছে। তাহলে কস্ট অফ গুড সোল্ড কিন্তু আমাদের যদি অঙ্কের প্রয়োজন হয় আমরা বের করে নিতে পারবো। আর একটা জিনিস শিখছিলাম, যে কোনো প্রফিট রেশিও বের করতে হলে প্রফিটকে সেলস দ্বারা ভাগ করতে হবে। প্রফিটকে ভাগ করতে হবে কী দ্বারা? সেলস দ্বারা। এখন প্রফিট হতে পারে সেটা গ্রোস প্রফিট, হতে পারে সেটা নেট প্রফিট, হতে পারে সেটা অপারেটিং প্রফিট। আমরা ভাগ করব কি সেলস বা নেট সেলস দ্বারা। প্রফিট রেশিওতে সাধারণত 100 গুণ হবে। এখন আমরা অঙ্কে দেখি কী কী চাওয়া হয়েছে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ফলোইং রেশিও অ্যান্ড কমেন্ট অন দ্য ফিনান্সিয়াল পজিশন। ডেট ইকুইটি রেশিও, তাহলে এটার সূত্র আমরা জানি, এই যে হাইফেন দেওয়া থাকলে ডেট উপরে ইকুইটি নিচে, ডেট উপরে ইকুইটি নিচে। এখন আমরা এটা
দুইভাবে করতে পারি ডেপ্ট ইকুইটি রেশিওটা। একটা করতে পারি টোটাল ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি, আর একটা করতে পারি লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি। দুইভাবেই করা যায় ডেপ্ট ইকুইটি রেশিও। তাহলে এই অঙ্কটা আমরা দেখি ওরা কীভাবে করছে। আমরা যদি শুধু টোটাল ডেপ্ট করি বা কারেন্ট লাইবিলিটি করি, যেভাবে করি, এইখানে কি আছে, তিনটা ডেপ্ট আছে, আমরা করতে পারি দুইভাবে, হয় শুধু লং টার্ম ডেপ্ট অথবা এই তিনটে মিলে টোটাল ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি। কত হবে? ইকুইটি আছে দুইটা, ওই যে ইকুইটি প্রোপ্রাইটরি ফান্ড, ওনার্স ইকুইটি বা শেয়ার হোল্ডার ফান্ড, এগুলো হচ্ছে কি শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, বিভিন্ন প্রকার ফান্ড, রিটার্ন আর্নিং কিংবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স, এইগুলো দ্বারা হয় প্রোপ্রাইটরি ফান্ড বা ইকুইটি বা শেয়ার হোল্ডার ফান্ড। তাহলে ডেপ্ট আমরা হয় তিনটে নেব ডিভাইডেড বাই এই দুইটা দ্বারা ভাগ করব, কিংবা ডেপ্ট আমরা শুধু লং টার্মটা নেব ডিভাইডেড বাই এই দুইটা দ্বারা ভাগ করব। দেখি ওরা যেভাবে করছে আমরা যে কোনো একটা ফলো করলেই হবে। দেখো ওরা টোটাল ডেপ্ট দ্বারা করছে, তাহলে আমরা যে কোনোটা দ্বারা করলেই হবে। টোটাল ডেপ্ট দেখো, বন্ড, ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্ট পেয়েবল, এই তিনটা যোগ করেছে আর ভাগ করেছে কি দ্বারা? পেইড আপ ক্যাপিটাল, রিজার্ভ আছে দুইটা দ্বারা ভাগ। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিও আমাদের তথ্য দেখলেই বুঝতে পারবো সূত্র কি, ডেপ্ট উপরে ইকুইটি নিচে। এখন ডেপ্ট তোমরা দুইটা ইউজ করতে পারো, টোটাল ডেপ্ট কিংবা লং টার্ম ডেপ্ট, যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 1 নম্বর সূত্র গেল। তারপরে 2 নম্বরে কি আছে আমরা একটু দেখি। কারেন্ট রেশিও, এটা তো আমাদের খুবই কমন একটা রেশিও। কারেন্ট রেশিও সূত্র কি? কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট আছে কয়টা? এই যে 4টা। আর কারেন্ট লাইবিলিটি আছে কয়টা? এই 2টা। কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। তাহলে এটাও কিন্তু আমাদের জন্য খুবই কমন একটা সূত্র। এই যে দেখো, এই যে কারেন্ট অ্যাসেট কত কত বসানো হয়েছে, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, ক্যাশ, এই 4টা। আর কারেন্ট লাইবিলিটি আছে কয়টা? 1টা 2টা। এইখানে দেখো মাঝখানে কিন্তু বাড়তি একটা কথা লাগছে, কিন্তু এখানে কিন্তু ওটা দ্বারা কোনো প্রভাব নেই, এই যে 2টাই আছে। লং টার্ম ডেপ্ট সহ 3টা আছে, কিন্তু আমাদের কি লাগবে? কারেন্ট লাইবিলিটি। তাহলে এইটা গেল। এর পরবর্তীতে আমরা 3 নম্বরে কি আছে? প্রোপ্রাইটরি রেশিও, মালিকানা অনুপাত। মালিকানা অনুপাতটা আসলে নির্ণয় করবে কিসের উপর ভিত্তি করে? মালিকানা আছে কত? কেউ একজন বলো তো দেখি, এখন কেউ বলতে পারো কি না মালিকানা আছে কত এই অঙ্কে? যে কেউ একজন পারলে বলো মালিকানা আছে কত। তোমরা পারো না পারো তার একটা ফিডব্যাক তো নিতে হবে। কে বলবো? বলো, একজন বলো এই অঙ্কে মালিকানা আছে কত? প্রোপ্রাইটরি রেশিও মানে কি? মালিকানা অনুপাত। আমি সূত্র জিজ্ঞেস করিনি, শুধু জিজ্ঞেস করছি মালিকানা আছে কত। প্রোপ্রাইটরি ফান্ড মালিকানা 21 লাখ, এই তো পারছো। 15 লাখ আর 6 লাখ। প্রোপ্রাইটরি ফান্ড হচ্ছে 15 লক্ষ আর 6 লক্ষ, মোট 21 লক্ষ। এখন এইটা তো প্রোপ্রাইটরি ফান্ড চাই না, চাইছে কি প্রোপ্রাইটরি রেশিও। এখন এই অঙ্কের মধ্যে যে কোনো রেশিও যদি চায় নির্দিষ্ট একটা, যেমন চাইতে পারে টোটাল অ্যাসেট রেশিও, টোটাল লায়াবিলিটি রেশিও, যে কোনো একটা রেশিও চাইতে পারে, কিন্তু সাধারণত প্রোপ্রাইটরি রেশিওটা চাওয়া হয়। এখন আমাদের এই অঙ্কে কিন্তু টোটাল অ্যাসেট কিন্তু 40 লাখ। এই 40 লাখের মধ্যে 21 লাখ একটা মাত্র অংশ। আমার মালিকানা আসলে কতটুকু আছে, মোট সম্পত্তির মধ্যে কতটুকু আছে, মোট সম্পত্তি কিন্তু বলে নাই। কিন্তু যে কোনো একটা প্রতিষ্ঠানে মোট সম্পত্তির কিছু অংশ থাকে মালিকানা, কিছু অংশ থাকে দীর্ঘমেয়াদী দায়, কিছু অংশ থাকে চলতি দায় বা ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, এগুলো থাকে।
তো মালিকানা অনুপাতটা বলতে মোট সম্পত্তির মধ্যে মালিকানা আছে কত পার্সেন্ট। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এই 40 লাখের মধ্যে মালিকানা আছে কত, 21 লাখ। তাহলে সূত্রটা দাঁড়াবে কি, 21 লাখ ভাগ 40 লাখ, 21 লাখ ভাগ 40 লাখ। তাহলে আমাদের তথ্যটা কি দাঁড়ালো, প্রোপ্রাইটরি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। সূত্রটা কি দাঁড়াবে, প্রোপ্রাইটরি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, 21 লাখ ভাগ 40 লাখ। আমরা একটু দেখে আসি। এই যে প্রোপ্রাইটরি ফান্ড 21 লাখ ভাগ 40 লাখ। ওরা এখানে প্রোপ্রাইটরি ফান্ড লেখেনি, তোমরা প্রোপ্রাইটরি ফান্ড লিখে দেবা। ওরা লিখছে কি পেইড আপ ক্যাপিটাল, রিজার্ভ, সারপ্লাস। আমরা এটা লিখবো না, আমরা কি লিখবো, প্রোপ্রাইটরি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, 21 লাখ ভাগ 40 লক্ষ। তাহলে আমাদের মালিকানা অনুপাত গেল। মালিকানা অনুপাতটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এটা প্রায় থাকে বিভিন্ন সময়। এখন আসি আমরা 4 নম্বর সূত্রে। 4 নম্বর সূত্রে কি বলা আছে, গ্রোস প্রফিট রেশিও। এই কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোনো প্রফিট রেশিও বের করতে হলে নিট সেলস দ্বারা ভাগ করতে হবে। এখন এই অঙ্কে শুধু সেলস দেওয়া আছে, কিন্তু নিট সেলসের জন্য অন্য কোনো তথ্য নাই। নিট সেলস কীভাবে বের করা লাগতে পারে, সেলস থেকে যদি সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট এগুলো থাকে বাদ দিতে হবে। আনরেকর্ডেড সেলস মানে অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় থাকলে যোগ করতে হবে। এই সংক্রান্ত সমন্বয় করার পরে যেটা থাকবে সেটা নিট সেলস, কিন্তু এইখানে তো কোনো তথ্য নাই। তাহলে অ্যানুয়াল সেলসটা হবে নিট সেলস। আর যে কোনো প্রফিট রেশিও সূত্র বলছে কি, প্রফিটকে সেলস দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই অঙ্কে প্রফিট দেয়াই আছে, কি প্রফিট, গ্রোস প্রফিট, এবং আমাদের চাওয়া হয়েছে কি গ্রোস প্রফিট রেশিও। এখানে গ্রোস প্রফিট রেশিও না চেয়ে তোমার নিট প্রফিট রেশিও চাওয়া হতে পারতো, অপারেটিং প্রফিট রেশিও চাওয়া হতে পারতো। যে প্রফিট রেশিও চাওয়া হোক না কেন, উক্ত প্রফিটকে ভাগ দিতে হবে নিট সেলস দ্বারা। তাহলে এই অঙ্কে কী হবে, 7,44,000 ভাগ 74,40,000 ইন্টু 100। তাহলে এটা আমাদের আর দেখার দরকার নাই। 7,44,000 গ্রোস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস কত, 74,40,000। 7,44,000কে 74,40,000 দ্বারা ভাগ। যে কোনো প্রফিট রেশিওর ক্ষেত্রে 100 দ্বারা গুণ দিতে হবে, কারণ রেজাল্টটা পার্সেন্টেজে আসবে। প্রফিট রেশিওর কথা দেখে মনে পড়লো, তোমাদের এই মাসে না সামনের মাসে আমি একটা ক্লাস নেব, ম্যাথের একটা ক্লাস নেব এই মুনাফা সংক্রান্ত। তোমাদের তো ম্যাথের ক্লাস আজ পর্যন্ত নিলাম না, আর সামনের মাসে একটা নিব ম্যাথের ক্লাস মুনাফা রিলেটেড। আচ্ছা, তারপরে জেপিপিতে, হ্যাঁ জেপিপিতে আমার নেওয়ার কথা ছিল, কিন্তু ওই যে গণিতের স্যার থাকার কারণে আমি আর নেই না ক্লাস, কারণ স্যার যেহেতু গণিতের স্যার সেই জন্য আমি আর নেই না। কিন্তু এমনিতে বলছিলাম যে আমার মাঝে মধ্যে ম্যাথের ক্লাস দিয়েন, তো জিজ্ঞেস করছিল নিব কিনা, তা আমি বলছি ঠিক আছে দিয়েন একটা ক্লাস। তারপরে আমরা পরবর্তী সূত্রে যাব। পরবর্তী সূত্র কি আছে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও। এখন এইটার আলোচনা কিন্তু গতদিন আলোচনা করিনি, বলছিলাম যে আরও বিভিন্ন আছে টার্নওভারের, সেটা আলোচনা করব। তাহলে আজকে আবার এইটার আলোচনাটায় আসি। আমাদের সূত্রের পেজ তো শিট দিয়ে দিব, সেটা তো প্রথমে দেখিয়েছিলাম। এখন একটু সূত্রের পেজে যাচ্ছি, লিখে দেখাতে গেলে একটু সময় লাগে। আমি ওইখান থেকে বুঝাই দিল, তোমরা পারবা আশা করি ভালো। আমি একটু সূত্রের পেজ থেকে ঘুরে আসতেছি। টার্নওভার রেশিওগুলো খুবই মজার, এগুলো খুব সহজে তোমাদের আমি শিখিয়ে দিতে পারবো, এটা মজার খুবই। দেখতেছি না কেন টার্নওভার সূত্র, আচ্ছা এই যে পাওয়া গেল, এখানে 4, 5,
আর 6। আচ্ছা, এইখান থেকে আমরা একটু টার্নওভার রেশিও সূত্রগুলো আমরা একটু ফলো করব। দেখো, আমাদের সাধারণত মানে প্রধানত 3টা টার্নওভারের সূত্র নিয়ে আলোচনা করব। এছাড়া আরও টার্নওভার থাকতে পারে, অ্যাসেট টার্নওভারের সূত্র থাকতে পারে, কিন্তু আমরা প্রধানত 3টা টার্নওভার মানে কি আবর্তন অনুপাত নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইনভেন্টরি টার্নওভার, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, আর একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার। এই 3টা টার্নওভার নিয়ে আলোচনা করব। এখন 3টা টার্নওভারের ক্ষেত্রে সূত্রটা যদি আমি একটু বুঝিয়ে বলি, 3টা টার্নওভারের ক্ষেত্রেই আমরা ভাগ করব অ্যাভারেজ দ্বারা। 3টা টার্নওভারের ক্ষেত্রেই ভাগ করব আমরা অ্যাভারেজ দ্বারা। যেমন দেখো, ইনভেন্টরি টার্নওভারের ক্ষেত্রে আমরা ভাগ করতেছি অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের ক্ষেত্রে আমরা ভাগ করতেছি অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। কেন অ্যাকাউন্টস রিসিভেবল সেটা আসতেছি আমরা। তারপরে অ্যাকাউন্ট পেয়েবলের ক্ষেত্রে আমরা ভাগ করব অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল দ্বারা। অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল দ্বারা। আচ্ছা, আমার মোবাইলটা হঠাৎ হ্যাং হয়ে গেছে, কাজ করতেছে না কেন? তাহলে আমাদের টার্নওভার রেশিওগুলোতে সাধারণত কী দ্বারা ভাগ হবে? অ্যাভারেজ দ্বারা। এই যে এইটা ঘুরতেছিলাম ওই সময়, অ্যাভারেজ দ্বারা ভাগ হবে। তাহলে এইখানে কি অ্যাভারেজ দ্বারা বের হবে? অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল। তো তোমাদের মেনলি আমি 3টা টার্নওভার বা আবর্তন কিংবা ভেলোসিটি, এই টার্নওভার ভেলোসিটি এর সূত্র কি? যে সূত্রই হোক না কেন, সেটা ইনভেন্টরি টার্নওভার হোক, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার হোক, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার হোক, সবগুলোর ক্ষেত্রে অ্যাভারেজ দ্বারা ভাগ। 3টার ক্ষেত্রেই অ্যাভারেজ দ্বারা ভাগ। এখন অ্যাভারেজগুলো কিভাবে, কখন কোন অ্যাভারেজটা ব্যবহার করবা, সেইটাই আসি আমরা। প্রথমে আসি আমাদের ইনভেন্টরি টার্নওভারের ক্ষেত্রে। ইনভেন্টরি টার্নওভারের ক্ষেত্রে আমরা অ্যাভারেজ ইনভেন্টরি দ্বারা ভাগ করব। ইনভেন্টরি টার্নওভারের ক্ষেত্রে আমরা অ্যাভারেজ ইনভেন্টরি দ্বারা ভাগ করব। খেয়াল রাখতে হবে শুধু অ্যাভারেজ দ্বারা ভাগ করব। তারপরে কি? ইনভেন্টরির ক্ষেত্রে অ্যাভারেজ ইনভেন্টরি দ্বারা ভাগ। অ্যাভারেজ ইনভেন্টরি কীভাবে? ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। এরপরে যদি কোনো কারণে কোনো একটা ইনভেন্টরি না থাকে, তাহলে একটা থাকলে, ক্লোজিংটা থাকলে শুধু ক্লোজিংটি আমরা ব্যবহার করব। কখনো কখনো সমন্বয়ে দেয়া থাকবে না, আমাদের তো ব্যালেন্স শিটে শুধু ক্লোজিং ইনভেন্টরিটা থাকে। কোনো কারণে যদি 2টা ইনভেন্টরি না থাকে, তাহলে শুধু যে ক্লোজিংটা দেওয়া থাকবে ক্লোজিংটাই ব্যবহার করব। তখন আর 2 দ্বারা ভাগ দিতে হবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। 2টা ইনভেন্টরি থাকলে 2টা যোগ 2 দিয়ে ভাগ, আর যদি 2টা না থাকে তাহলে শুধুমাত্র ক্লোজিং ইনভেন্টরিটা ব্যবহার করব, যেটা আছে সেইটা। এখন অ্যাকাউন্টস রিসিভেবলের ক্ষেত্রে আমরা ভাগ করব কি? অ্যাকাউন্টস রিসিভেবল কিসের সাথে? অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে জড়িত। এইটার ক্ষেত্রে কি হবে? ওপেনিং অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস ক্লোজিং অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইডেড বাই 2। মানে মোট কথা 2টা অ্যাকাউন্ট রিসিভেবল যোগ ডিভাইডেড বাই 2, এইটা দ্বারা ভাগ করব। এখন কোনো কারণে যদি একটা থাকে ব্যালেন্স শিটেরটা, সেটা হচ্ছে ক্লোজিং। ব্যালেন্স শিটে যেটা থাকে সেটা হচ্ছে ক্লোজিং। একটা থাকলে একটা দ্বারা ভাগ, তখন আর 2 দ্বারা ভাগ হবে না। অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রেও একই কথা, 2টা অ্যাকাউন্টস পেয়েবল যোগ 2 দ্বারা ভাগ। কিন্তু কোনো কারণে যদি একটা অ্যাকাউন্টস পেয়েবল থাকে তাহলে একটা দ্বারা ভাগ, কিন্তু তখন 2 দ্বারা ভাগ হবে না। তাহলে এই 3টে সূত্রের ক্ষেত্রে কমন নিয়ম কি? অ্যাভারেজ দ্বারা ভাগ। 3টার ক্ষেত্রে কমন নিয়ম হচ্ছে অ্যাভারেজ দ্বারা ভাগ। এখন আসি কাকে ভাগ করব আমরা। আমরা কাকে ভাগ করব? যখন আমরা ইনভেন্টরি টার্নওভার করব, তখন আমরা কস্ট অফ গুডস সোল্ডকে ভাগ করব। তখন আমরা কাকে ভাগ করব?
কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। এখন এইখানে কিন্তু ভিন্নতা থাকতে পারে। কস্ট অফ গুডস সোল্ড না থাকলে আমরা পারচেস ইউজ করতে পারি, পারচেসও যদি না থাকে তাহলে আমরা সেলস ইউজ করতে পারি, কিন্তু আমাদের প্রধান প্রায়োরিটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এখন ইনভেন্টরির সাথে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড জড়িত। বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর কিন্তু আমরা ইনভেন্টরি নেই, ওপেনিং ইনভেন্টরি নেই, ক্লোজিং ইনভেন্টরি নেই। ওপেনিং ইনভেন্টরি যোগ করি, ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ করি। তাহলে ইনভেন্টরি টার্নওভারের ক্ষেত্রে আমরা কি করব? কস্ট অফ গুডস সোল্ডকে অ্যাভারেজ ইনভেন্টরি দ্বারা ভাগ করব। এরপরে আসি আমরা অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্টস রিসিভেবল কিসের মাধ্যমে হয়? বাকিতে বিক্রয়ের মাধ্যমে হয়। বাকিতে বিক্রয় মানে কি? নেট ক্রেডিট সেলস। তাহলে বাকিতে বিক্রয় হলে ক্রেডিট সেলসকে আমরা অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ করব। নেট ক্রেডিট সেলসকে আমরা অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল দ্বারা ভাগ করব। এখন অঙ্কে যদি শুধু সেলস দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে পুরোটাই বাকিতে বিক্রয়, পুরোটাই ক্রেডিট সেলস, নেট ক্রেডিট সেলস। কোনো কিছু না বলা থাকলে যা বলা আছে তাই ক্রেডিট সেলস। আর যদি বলে দেয় যে ক্রেডিট সেলস 2 লাখ, ক্যাশ সেলস 1 লাখ, তাহলে ক্রেডিট সেলসটা ধরতে হবে। এইগুলো আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। এরপরে আমাদের কি আছে? অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার। অ্যাকাউন্টস পেয়েবল কিসের সাথে জড়িত? বাকিতে ক্রয়ের সাথে। তাহলে আমাদের এখানে লিখব নিট ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। নিট ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে তিনটা সূত্র সারমর্ম কি দাঁড়ালো? ইনভেন্টরির ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারের ক্ষেত্রে কস্ট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। আর অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভারের ক্ষেত্রে কি? ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এই সূত্রগুলো কিন্তু আসলে ওইভাবে মুখস্থ না করলেও হয়, একটু মাথায় রাখার চেষ্টা করবা। টার্নওভারের সূত্রগুলো অ্যাভারেজ দ্বারা ভাগ, যার যার এভারেজ অনুযায়ী। ইনভেন্টরির ক্ষেত্রে ইনভেন্টরি অ্যাভারেজ, অ্যাকাউন্টস রিসিভেবলের ক্ষেত্রে অ্যাকাউন্টস রিসিভেবলের অ্যাভারেজ, অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবলের অ্যাভারেজ। আর কাকে ভাগ করবা? অ্যাকাউন্টস পেয়েবল জড়িত পারচেসের সাথে বাকিতে ক্রয়, ক্রেডিট পারচেস। অ্যাকাউন্টস রিসিভেবলের ক্ষেত্রে জড়িত ক্রেডিট সেলস, বাকিতে বিক্রয়, তাহলে বাকিতে বিক্রয়কে ভাগ। আর ইনভেন্টরির ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ডের সাথে জড়িত, ওই জন্য কস্ট অফ গুডস সোল্ডকে ভাগ। এখন এই টার্নওভার দ্বারা কী প্রকাশ পায় সেটা একটু বলি। টার্নওভার দ্বারা প্রকাশ পায় এই যেমন অ্যাকাউন্টস রিসিভেবল, আমি কতবার বছরের ভিতরে ওদের কাছ থেকে টাকা আদায় করতেছি, বাকিতে বিক্রয়ের টাকা আমরা কতবার আদায় করতেছি। এইগুলো রেজাল্ট সাধারণত টাইমসে প্রকাশ পায়, টাইমস কতবার। যেমন ইনভেন্টরি টার্নওভারের আদর্শ মান হচ্ছে 8 টাইমস। 8 টাইমস মানে কি? বছরে 8 বার। বছরে 8 বার হলে 360কে 8 দ্বারা ভাগ, তাহলে দিনে বের হবে। যদি দিনে অ্যান্সার করতে চাও, ডেইস। যেমন অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে 6 টাইম, বছরে যদি 6 বার হয় 2 মাস পর পর, 2 মাসে কত দিন হয়? 60 দিন। এখন এটার হাইয়েস্ট টেন্স হচ্ছে 90 দিন। হাইয়েস্ট টেন্স না মানে আদর্শ মান আর কি। তো আমাদের সূত্রের পেজ গেলে আমরা সরাসরি অঙ্কের পেজে চলে যাই। আমরা 5 নম্বর অঙ্ক দেখতেছিলাম নাকি? দেখো এখানে দুইটা সূত্র বাকি ছিল। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও। তাহলে এই অঙ্ক অনুযায়ী আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারের অনুযায়ী আমাদের সূত্র কী ছিল? অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারের সূত্র ছিল অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ হবে। আর কাকে ভাগ করবো? যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল বাকিতে বিক্রয়ের সাথে জড়িত, বাকিতে বিক্রয়কে। কিন্তু এই অঙ্কে শুধু সেলস দেওয়া আছে, শুধু সেলস দেওয়া থাকলে এইটাই ক্রেডিট সেলস। 74,40,000কে আমরা ভাগ করব কি দ্বারা? ভাগ করব অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল কত হবে? অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল হবে ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড বাই 2। কিন্তু এই অঙ্কে তো ওপেনিংটা নাই, এই অঙ্কে কোথাও ওপেনিংটা নাই, শুধুমাত্র যেটা আছে সেটা কি? ক্লোজিং।
যদি একটা থাকে তখন কিন্তু 2 দ্বারা ভাগ হয় না। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, এই 74,40,000কে আমরা ভাগ করবো সরাসরি 12,40,000। 74,40,000কে ভাগ করবো কত দ্বারা, 12,40,000। তাহলে এটা হবে কি আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও। কিন্তু যদি অ্যাকাউন্টস রিসিভেবল আরেকটা থাকতো, ধর আরেকটা আছে 40,000, কথার কথা, তাহলে এই দুইটা যোগ 2 দিয়ে ভাগ হইতো, তাহলে সেইটা হয়তো অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। কিন্তু এখন তো আর সেটা নাই। আর এখানে অ্যানুয়াল সেলসই ক্রেডিট সেলস, কারণ বলা নাই কোনটা ক্রেডিট সেলস। আর ইনভেন্টরি টার্নওভার রেশিওর ক্ষেত্রে কি, এইখানে আমরা অ্যাভারেজ ইনভেন্টরি দ্বারা ভাগ করব। অ্যাভারেজ ইনভেন্টরি বলতে কি, ইনভেন্টরি আসেই একটা 9,10,000, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি আরেকটা থাকতো তাহলে করতাম কি, ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2, কিন্তু এখানে তো আসেই একটা, তাহলে 9,10,000 দ্বারা ভাগ। কাকে ভাগ, ইনভেন্টরির ক্ষেত্রে আমরা কস্ট অফ গুডস সোল্ডকে ভাগ করব। এখন অঙ্কে কস্ট অফ গুডস সোল্ড কোথায় পাবো, ওই যে তোমাদের প্রথম দিকে একটু বলছিলাম, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলেই তো আসে কি, গ্রোস প্রফিট। তাহলে আমরা কি করব, কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে সেলস থেকে গ্রোস প্রফিট বাদ দেব, কারণ আমাদের ফর্মুলাটা কি, সেলস লেস কস্ট অফ গুড সোল্ড আসবে কি, গ্রোস প্রফিট। তা আমাদের সেলস থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট হয়, তাহলে সেলস থেকে গ্রোস প্রফিট বাদ দিলে আসবে কি, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এই ফর্মুলা আমাদের বের করে নিতে হবে। কি করতে হবে, তাহলে 74,40,000 থেকে 7,44,000 বাদ দিলে থাকবে কি, কস্ট অফ গুডস সোল্ড। তাকে অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরি বলতে আসেই একটা 9,10,000 দ্বারা ভাগ হবে। তাহলে আজকে আমরা এখানে আবার টার্ন ওভারের সূত্রটা শিখলাম। অ্যাকাউন্টস পেয়েবলেরটা এই অঙ্কে নাই, থাকলে তো আমরা করতে পারতাম। তাহলে আমরা একটু দেখে নিই, এটা যেহেতু করছি, আলোচনা করছি, আমরা একটু দেখে নিই এখানে করা আছে যেটা, এই যে ইনভেন্টরি টার্ন ওভার কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। দেখো ওরা কিন্তু সূত্রে ঠিকই লেখছে এটা, ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2, ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2, কিন্তু অঙ্কে কিন্তু একটাই আছে 9,10,000, ওই জন্য সরাসরি একটাই নিতে হবে। আর কস্ট অফ গুডস সোল্ড কীভাবে, সেলস থেকে গ্রোস প্রফিট বাদ দিয়ে বের করা লাগছে। কখনো কখনো সরাসরি দেওয়া থাকবে কস্ট অফ গুডস সোল্ড। আর আরেকটা কী ছিল, আরেকটা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল। এই যে 74,40,000কে আমরা 12,40,000 দ্বারা ভাগ করছি, ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। এইখানে দেখো বেরোয়েছে কি 6 টাইম, 6 টাইম মানে কি 6 বার, বছরে 6 বার। কতবার টাকা চাই আমরা, বা কতবার আমরা গড়ে টাকা পাই অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে, 6 বার, সেইটা বোঝানো হয়েছে। তাহলে এই অঙ্কটা গেল। আমরা ডাইরেক্ট ফর্মুলা রিলেটেড কিছু আচ্ছা, এখন তাহলে আমরা এখন 7 নম্বর অঙ্কটা একটু দেখি। দেখো 7 নম্বর অঙ্কে কিন্তু ইনকাম স্টেটমেন্টও দেওয়া আছে। 7 নম্বর অঙ্কের মধ্যে ইনকাম স্টেটমেন্টও দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ব্যালেন্স শিট দেওয়া আছে। ইনকাম স্টেটমেন্ট থেকে কিন্তু আমাদের বেশ কিছু তথ্য নেওয়া লাগতে পারে, ব্যালেন্স শিট থেকেও কিছু তথ্য নেওয়া লাগতে পারে, কিন্তু আমরা কিন্তু এখন এই ধরনের সূত্রের রিলেটেড অঙ্ক জানি কোথায় কী লাগবে। আমরা সরাসরি ডিটেল পড়ি, কী কী চাওয়া হয়েছে, কী কী চাওয়া হয়েছে সেইটা আমরা দেখি, তারপর আমরা সেইটা নিয়ে অঙ্কে আলোচনা করব। দেখো টোটাল সেলস দেওয়া আছে এই অঙ্কটায়, ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, ব্যালেন্স শিট দেওয়া আছে, তারপর কি টোটাল সেলস দেওয়া আছে, তারপর কি বলা আছে, ফ্রম দ্য অ্যাবভ ফাইন্ড আউট দ্য ফলোইং রেশিও অ্যান্ড কমেন্ট অন দ্য রেজাল্ট, কমেন্টও করতে বলছে। কারেন্ট রেশিও এটা কিন্তু আমরা পারি, অ্যাসিড টেস্ট রেশিও এটাও কিন্তু আমরা পারি। ডেপ্ট ইকুইটি রেশিও, এটার ক্ষেত্রে আমি বলছিলাম কি, টোটাল ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি, অথবা লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি, দুইভাবেই করা যায়। স্টক টার্নওভার রেশিও, স্টক টার্নওভার রেশিও মানে কি, ইনভেন্টরি টার্নওভার রেশিও। আর সর্বশেষ যেটা রিটার্ন অন টোটাল অ্যাসেট, তাহলে রিটার্ন অন টোটাল অ্যাসেট তার মানে কি, অন বললে, টু বললে, অন বললে, হাইফেন বললে প্রথম অংশ উপরে, পরবর্তী অংশ নিচে,
তাহলে অনের প্রথম অংশ হচ্ছে কি রিটার্ন। রিটার্ন মানে কি লাভ। রিটার্ন মানে কি লাভ। লাভ মানে কি নেট ইনকাম। নেট ইনকামকে আমরা ভাগ করব কি টোটাল অ্যাসেট দ্বারা। অঙ্কে আমাদের ব্যালেন্স শিটে কিন্তু টোটাল অ্যাসেট দেয়া থাকবে। আর রিটার্ন হবে কোনটা নেট ইনকাম। নেট ইনকামটা হবে কি আমাদের রিটার্ন। রিটার্ন বলতে নেট ইনকাম। তাহলে নেট ইনকাম টোটাল অ্যাসেট দ্বারা আমরা ভাগ করবো। তাহলে এই অঙ্কটা তোমরা বাসায় দেখলে পারবা। তাহলে তোমরা 7 নম্বর অঙ্কটাও বাসায় দেখবা। এই 7 নম্বর অঙ্কটা তো আর নতুনত্ব কিছু নাই, শুধু এটা ছিল, সেটা আমি বুঝাই দিলাম। তারপরে আর কি আছে দেখার মতো? ও তাহলে আমি আর শিট ছবি করি নাই। তাহলে আমরা 4 নম্বর অঙ্কটা একটু বাকি ছিল, কয়টা যেন 3-4টা, সেটা শেষ করি। 4 নম্বর অঙ্কে মনে হয় 4টা জিনিস বাকি ছিল। EFGH। EFGH এ কি কি আছে? ইতে বলা হয়েছে আর্নিং অ্যাভেলেবল কমন স্টক শেয়ার হোল্ডার। সেটা কিন্তু গতদিন আলোচনা করছিলাম, যদিও এখন এই অঙ্কটা পুরো আলোচনা না করলে তোমাদের মাথায় ঢুকবে কম। আর্নিং অ্যাভেলেবল কমন স্টক শেয়ার হোল্ডার EACS। EACS বের করার জন্য আমরা কি বলছিলাম? তোমরা ফিনান্সে তারা করছিলা EBIT। EBIT থেকে আমরা যদি ইন্টারেস্ট বাদ দেই তাহলে থাকে কি আর্নিং বিফোর ট্যাক্স। সেইখান থেকে যদি ট্যাক্স বাদ দেই তাহলে আসবে কি আর্নিং আফটার ট্যাক্স। তারপর সেইখান থেকে যদি আমরা প্রেফার ডিভিডেন্ড বাদ দেই PD, তাহলে আসবে আর্নিং অ্যাভেলেবল কমন স্টক শেয়ার হোল্ডার EACS। তো এইটি আমাদের চাওয়া হয়েছে EACS। এখন এই টোটাল তথ্য গতদিন আমরা পড়ছিলাম, এইখানে কিন্তু ইন্টারেস্ট নাই, ট্যাক্স নাই, প্রেফার ডিভিডেন্ড কিছুই নাই। তাহলে আর্নিং যা আছে তাকে আমরা সরাসরি অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আর্নিং আমাদের কত ছিল সেটা তো আমরা দেখি নাই, আমরা সরাসরি অ্যাপ্লাই করব। কত পার্সেন্ট ছিল আর্নিংয়ের? পার্সেন্ট ছিল কত? নেট প্রফিট মার্জিন 8%। নেট প্রফিট মার্জিন কত? 8%। এখন এই অঙ্কে আর্নিংটা আমরা কীভাবে বের করব? সেলসের উপর সাধারণত আর্নিং হয়। আমরা যেমন প্রফিট রেশিও কীভাবে বের করছি? প্রফিটকে সেলস দ্বারা ভাগ করছি। আর এখন আমরা কি করব? সরাসরি সেলসের উপর গুণ দেব। কথার কথা এইখানে 4 কোটিকে 8% দ্বারা গুণ দিলে কত আসবে? 32 লক্ষ আসবে। কত আসবে? 32 লক্ষ। এখন ধরো তোমার এই যে 8% এটা দেয়া নাই, তোমার দেওয়া আছে কি নেট প্রফিট দেওয়া আছে 32 লাখ। কত দেওয়া আছে? 32 লাখ। এখন তোমাকে চাওয়া হয়েছে নেট প্রফিট রেশিও বের করো। 8% ধরো দেওয়া নাই। তাহলে আমাদের সূত্র ছিল কি, যে কোনো প্রফিট রেশিও সূত্র ছিল প্রফিট ডিভাইডেড বাই সেলস। তাহলে প্রফিট হচ্ছে 32 লাখ ডিভাইডেড বাই সেলস। সেলস কত? 4 কোটি। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে 4 কোটি। তাহলে 32 লক্ষকে 4 কোটি দ্বারা ভাগ করলে 100 গুণ দিলে 8%-ই কিন্তু আসবে। আবার যখন রেশিও দেওয়া থাকবে তখন যদি প্রফিটের টাকা বের করতে বলে তখন কিন্তু আমরা সেলসের উপরে গুণ দিই। এখন আমরা এখানে প্রফিটের পরিমাণ কেন বের করছি? কারণ এই প্রফিটটা পাবে কারা? কমন স্টক শেয়ার হোল্ডাররা। কীভাবে বুঝলাম? কারণ এখানে কোনো ইন্টারেস্ট নাই, কোনো ট্যাক্স নাই। এরপরে আমাদের এইখানে টোটাল অ্যাসেট টার্নওভার, এটা একটা সূত্র আছে, অ্যাসেট টার্নওভারের সূত্র। সেই সূত্রে আমরা এখানে করতে পারি। কিভাবে করতে পারি? আমাদের টোটাল অ্যাসেট বের করার সূত্র হচ্ছে সেলস ডিভাইডেড বাই অ্যাসেট টার্নওভার। এই সেলসকে আমরা অ্যাসেট টার্নওভার দ্বারা ভাগ করব, তাহলে বের হবে টোটাল অ্যাসেট। এই সূত্রটা মুখস্থ রাখা লাগবে, অন্য চ্যাপ্টারও লাগবে। সেলসকে কী দ্বারা ভাগ করব? টোটাল অ্যাসেট টার্নওভার দ্বারা। এইটা অন্য একটা চ্যাপ্টার এইভাবে কাজে লাগবে। অ্যাকাউন্টিং থিওরিতে আমাদের দেওয়া থাকবে, আমাদের সেলস বের করা লাগবে। আমাদের বের করা লাগবে সেলস। তখন সেলসের সূত্র আমরা অ্যাপ্লাই করব, SLES। সেলসকে আমরা বের করব টোটাল অ্যাসেট ইনটু অ্যাসেট টার্নওভার। টোটাল অ্যাসেট এই অঙ্কে তো আমরা 4 কোটিকে 2 দ্বারা ভাগ করলে হবে কি 2 কোটি। 4 কোটিকে 2 দ্বারা ভাগ করলে হবে 2 কোটি। এখন ধরো আমাদের এই অঙ্কে সেলস দেওয়া নাই, আছে কি টোটাল অ্যাসেট দেওয়া আছে 2 কোটি।
আর অ্যাসেট টার্নওভার দেওয়া আছে কত 2, তাহলে 2 দ্বিগুণে কত 4 কোটি, 4 কোটি হবে কি সেলস। তাহলে এই সেলসের সূত্রটা কি টোটাল অ্যাসেট ইনটু অ্যাসেট টার্নওভার। এখন এই অঙ্কের ক্ষেত্রে এটা কিভাবে অ্যাপ্লাই হবে, আমাদের টোটাল অ্যাসেটের সূত্র দাঁড়াবে সেলস ডিভাইডেড বাই অ্যাসেট টার্নওভার। আমরা একটু ওই যে সলিউশনে যাই, তখন তোমাদের আরটু ক্লিয়ার হবে, বারবার তো মুখে মুখে বলতেছি। এই যে সেলস ডিভাইডেড বাই অ্যাসেট টার্নওভার, এইগুলো আমাদের এইটা। তারপরে আমাদের কি আছে কমন স্টক হোল্ডার ইকুইটি। কমন স্টক হোল্ডার ইকুইটি কীভাবে বের করবো, আমরা অন্য পৃষ্ঠে যাই। দেখো কমন স্টক ইকুইটি, আমাদের কমন স্টক কত টাকার আছে। আমরা কমন স্টক বের করব তার আগে আমরা একটু দেখি এখানে আর কোনো তথ্য আছে কিনা। রিটার্ন অন ইকুইটি আছে, দেখো 20%। আমরা শেয়ারের উপরে লাভ করি কত 20%। এই অঙ্কে আমরা 32 লাখ টাকা একটা লাভ বের করছিলাম। 32 টাকা লাভ, এই 20% হয়, কত পার্সেন্ট হয় 20% হয়। তাহলে এখানে যদি আমরা 0.20 দ্বারা ভাগ করি তাহলে আমাদের বের হয়ে যাবে টোটাল কমন স্টক ইকুইটি। টোটাল কমন স্টক ইকুইটি কীভাবে বের করব, আমাদের যে প্রফিট থাকবে তাকে রিটার্ন অন ইকুইটি দ্বারা ভাগ। প্রফিটটা কোনটা, ইএসিএস যে আমরা নম্বরে বের করছিলাম, নম্বর যেটা বের করছি তাকে আমরা রিটার্ন অন ইকুইটি 20% দ্বারা ভাগ করব। তাহলে হবে কি কমন স্টক শেয়ার হোল্ডার। কারণ আমরা 32 লাখ টাকা আয় করি, কত পার্সেন্ট আয়ের হারে 20% আয়ের হারে, তাহলে 1%-এ কত 100%-এ কত, ঠিক আছে। এরপরে আসি আমরা সর্বশেষ অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল বের করার জন্য দেখো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দেওয়া আছে 62.2 দিন। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড থেকে আমরা কিভাবে ওইটা বের করব সেটা আমরা একটু খেয়াল করি। অ্যাকাউন্টস রিসিভেবল, আমরা একটা সূত্র শিখছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। সূত্র শিখছি কি, ক্রেডিট সেলস, ক্রেডিট সেলসকে আমরা কি দ্বারা ভাগ করছি, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ করছিলাম। এখন এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি চাওয়া হয়েছে, অ্যাকাউন্টস রিসিভেবল। এইখানে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল বলতে যদি কখনো কখনো কিন্তু একটা অ্যাকাউন্টস রিসিভেবল থাকলে সেইটাই অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। কখনো কখনো আমরা যদি দেখি যে দুইটা অ্যাকাউন্টস রিসিভেবল না থাকে তাহলে যে একটা থাকবে সেইটাই কি অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। আমাদের এখন এইটা চাওয়া হয়েছে। এখন সহজভাবে যদি বলি, আমাদের এই অঙ্কে ক্রেডিট সেলস আছে কত আর অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার আছে কত, সেইটার উপর ভিত্তি করে আমরা কিন্তু বের করে ফেলতে পারি। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার আমাদের অঙ্কে দেয়া নেই, আছে দেয়া নাই, কিন্তু আমাদের আছে কি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এখন তোমাদের আমি শিখাবো অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা কোনটা। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার মানে তুমি কতদিন পর পর টাকা আদায় করো। এই কিছুক্ষণ আগে আমাদের একটা রেজাল্ট বেরোছিল 6 টাইমস, তোমাদের কি মনে আছে 6 টাইমস বেরোয়ছিল একটা রেজাল্ট কিছুক্ষণ আগে। 6 টাইমস মানে কি বছরে 6 বার, বছরে কয়বার 6 বার। এখন 6 বার মানে কি, 6 বার মানে 2 মাস পর পর। 2 মাসে কত দিন হয়, 2 মাসে হয় 60 দিন, 60 ডেজ। কিন্তু এই অঙ্কে দেওয়া আছে কত 62 দিন, এই অঙ্কে দেওয়া আছে কত 62 দিন। এখন আমাদের বের করতে বলছে অ্যাকাউন্টস রিসিভেবল। আমরা এই যে 6 টাইমটা বের করছি কিসের উপর ভিত্তি করে, আমরা বাৎসরিক ভিত্তিতে বের করছি। কত ভিত্তিতে, 360 বা 365 দিনের ভিত্তিতে। এই 365 দিনের মধ্যে আমরা কতদিন পর পর টাকা আদায় করি, এই আগের অঙ্ক অনুযায়ী 2 মাস পর পর টাকা আদায় করি। 2 মাস কত দিনে 60 দিনে। 60 দিনে আমরা কত টাকা করে আদায় করি, ওই যে একদিনে কত টাকা সেটা তো আমরা জানি না, জানি আমাদের ধরো এই অঙ্কে বাকিতে বিক্রি আছে কত, এই যে 40 লাখ,
40 লাখকে যদি আমরা 365 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু একদিনের বিক্রয় বের হয়। কয়দিনের বিক্রয় বের হয়? একদিনের। খেয়াল করে এই অঙ্কটা, এটা কঠিন না, একটু আলোচনাটা একটু খেয়াল করলেই হবে। আমরা 60 দিন ধরছিলাম, কি ধরছিলাম? অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। কয়দিন পর পর আদায় করি? ওই যে 6 টাইম। 6 টাইম মানে কি? 6 বার আদায় করি। 6 বার মানে কি? বছরে 2 মাস পর পর আদায় করি। 2 মাসে কত দিন? 60 দিন পর পর টাকা আদায় করি। এখন 60 দিনে কত টাকা আদায় করি সেইটাই কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল। এখন আমাদের বছরে পাই আমরা 4 কোটি টাকা। একদিনে কত? 4 কোটিটিকে আমরা 365 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা একদিনের টাকা পেয়ে যাই। একদিনে যদি টাকা পাই তাহলে 60 দিনে কত? 60 দিয়ে সেটা গুণ হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে? এই অঙ্কে তো এটা 60 দিন না, এই অঙ্কে কত? 62.2 দিন। তাহলে 62.2 দিন আমরা কত টাকা পাই? 4 কোটিকে 365 দ্বারা ভাগ করলে আমাদের ডেইলি অ্যাকাউন্টস রিসিভেবল বের হবে, অ্যাভারেজ ডেইলি অ্যাকাউন্ট রিসিভেবল। তার সাথে আমরা যদি 62 দিন গুণ দেই তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের মোট পরিমাণটা বের হবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা যদি একটু দেখি, অ্যাকাউন্ট রিসিভেবল 66.2 ডেজ আর 4 কোটিকে 365 দ্বারা ভাগ। 4 কোটিকে 365 দ্বারা ভাগ করলে কি হয়েছে? প্রতিদিনের আমাদের আদায়ের পরিমাণ। কিন্তু আমরা তো আদায় করি কত দিন পর পর? 62 দিন পর পর। তাহলে 62 দিন পর পর আমাদের আদায় কত? 68,16,438 টাকা। ঠিক আছে, তারপরে সূত্রগুলো একটু দেখো, আমি পুনরায় আবার প্রয়োজনে এই ফর্মুলা বুঝাই দেবো, কারণ এটা হচ্ছে সূত্র না খেয়াল করলে এইখানে তোমার মাথায় ঢুকবে কম। এই অ্যাকাউন্টস রিসিভেবল এর ক্ষেত্রে আলোচনা আরও দীর্ঘায়িত করতে পারতাম, কিন্তু যত বেশি পেঁচাবো তত তোমাদের ঝামেলা হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আর আলোচনা করব না।